This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH कम था। तुम्हारे पिताजी 7 साल मंत्री थे और उसके बाद तुम्हारी माता 7 फिर मंत्री रही, आज तुम मुख्यमंत्री रहे। और उसके बाद क्या उस समय की स्थिति है? बैठ लो। अरे मैं ये क्या बोल दी बताइए अभी। शांत रहे, अरे शांत रहो भाई। अब सदन की कार्रवाई स्थगित की जाती है 2 बजे तक। बिहार विधानसभार बाहरे विक्षोभ, ভিতরে বাবা মা তুলে বিরোধী দলনেতা তেজস্বীকে আক্রমণে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হয়েছিল। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সমীক্ষার পর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নিন। কাল বলেছিলাম আজ আরো নতুন ইনফরমেশন আছে, আপনাদের শেয়ার করছি। ভোটার তালিকা থেকে 52,30,126টা নাম বাদ পড়েছে অ্যাজ অফ নাও, আজকের দিন পর্যন্ত। এটা লেটেস্ট। তাদের মধ্যে প্রায় 18,67,000 মৃত কমিশনের হিসেব, প্রায় 26 লক্ষ অন্যত্র চলে গিয়েছে, প্রায় 7.5 লক্ষের নাম একাধিক জায়গায় রয়েছে, অর্থাৎ একাধিক রাজ্যে ভোটার তালিকায় রয়েছে, একাধিক জায়গায় রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের মোট 7,69,69,844 জন ভোটারের মধ্যে 97.3% প্রয়োজনীয় ফর্ম মানে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করেছেন। নথিপত্র পরীক্ষার পর কিন্তু ওই বাদ যাওয়ার সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ এটার ক্রমাগত আপডেশন হচ্ছে। নথি জমা পড়ছে, সেই নামটা থেকে যাচ্ছে, মিলিয়ে দেখা হচ্ছে। ফলে নথি ক্রস চেকের পর ফাইনাল ডেট তো এখনো আসেনি, আরও নাম বাদ যেতে পারে। বিহারের ভোটার লিস্ট নিয়ে তোলপাড় গোটা দেশের রাজনীতি। कर्नाटक में हमने रिसर्च की है, थोड़ी भयंकर चोरी पकड़ी है। सारे चीज जब सामने में है, मृतक के बदले कोई मृतक तो अब वोट डालने आएंगे नहीं, तो उसमें क्या आपत्ति है? कर्नाटक में ब्लैक एंड व्हाइट में है हमारे हाथ में। कैसे करते हैं, कौन वोट करता है, कहां से वोट होता है, कैसे नए वोटर बनते हैं, पूरा का पूरा हमें मालूम है। क्या जो बाहर शिफ्ट हो गए हैं उनमें क्या आपत्ति है? अब इनको समझ आ गई बात, ठीक है। और अब इन्होंने क्या किया है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। इंडिया ब्लॉक हुल्लड़ ब्लॉक बन गया है, लोकतंत्र को शोर तंत्र में बदल रहे हैं। क्या जो भारत के नागरिक नहीं हैं उनको वोट डालने दिया जाए? নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করতে নেমে পড়েছে বিজেপি ইতিমধ্যেই। আর বিরোধীরা মানে ইন্ডিয়া জোটের যারা সদস্য তারা বলছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার লিস্টে কারচুপি করছে বিজেপি। इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है कि ज़्यादा वोट डालने आए लोग, किसी का वोट बनना ना छूटे, लेकिन इधर दूसरी एक्सरसाइज कर रहे हैं कि वोट कैसे काटे जाए। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान की। সুপ্রিম কোর্টের আবেদন, সুপ্রিম কোর্টের অনুরোধ বা পরামর্শ সত্ত্বেও নির্বাচন কমিশন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে মানতে রাজি হয়নি। কোনগুলোকে প্রমাণপত্র হিসেবে মানছে কমিশন, মানে যেগুলো সাবমিট করতে হবে, জেনে নিন। আরও একবার বলছি, বাংলার ক্ষেত্রেও কাজে আসতে পারে আপনাদের এই তথ্য। কেন্দ্র বা রাজ্য সরকার বা অন্য কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। 2 নম্বর, 1987 সালের আগে এই দেশে মানে ভারতে ইস্যু হওয়া কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস স্বীকৃত হতে হবে। এই ব্যাংককে, পোস্ট অফিস কিংবা LICর দেওয়া কোনো সার্টিফিকেট বা পরিচয়পত্র, এটা একটা। 3 নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। 4, ভারতের পাসপোর্ট। 5, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি। 6 নম্বর, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বর, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। 8 নম্বর কি,
ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতি শংসাপত্র। 9 নম্বর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি যেখানে চালু হয়েছে সেখানে এইটা নেওয়া যাবে, এটা দেওয়া যাবে, যেখানে হয়নি প্রশ্নই ওঠে না। 10, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর, সরকারের দেওয়া জমির নথি, এটা রাজ্য কেন্দ্র উভয়, বা সরকারের দেওয়া বাড়ির দলিল। 12 নম্বর, লাস্ট যেটা 2003-এর ভোটার তালিকায় যেখানে আপনার নাম লেখা আছে সেই অংশটুকু, যে কোনো একটা দিলেই হবে। দেখুন, সংশোধন নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু মোদ্দা প্রশ্নটা কিন্তু সংশোধনের থেকেও বেশি হচ্ছে সময় নিয়ে। বিরোধীরা যেটা প্রশ্ন তুলছে, এটা নোটিফিকেশন কবে হয়েছিল বলুন তো বিহারের ক্ষেত্রে? সেই প্রশ্নটা কিন্তু লেজিটিমেট, যে এই 24শে জুন নোটিফিকেশন হয়েছিল আর নভেম্বর মাসে ভোট এন্ডে, এত কম সময়ের মধ্যে কারো পক্ষে এইসব নথি জোগাড় করা সম্ভব? আমি কিন্তু শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে বলছি। যদি শিক্ষিত হনও, আরে দৌড়ঝাঁপ করতে লাগবে তো, বাইরে থাকেন। আসলে এইগুলো নাম বাদ দেওয়ার মতলব, এইটা বিরোধীরা প্রশ্ন করছে। সেই প্রশ্ন বিজেপির নীতিশ কুমারের শরিক দল জেডিইউ, কিন্তু জেডিইউ দলের এমপি গিরিধারী যাদব সেই প্রশ্নই তুলেছেন যে টাইমটা এত অল্প কেন। चुनाव आयोग जो है ना, उसको कोई क्या कहते हैं, व्यवहारिक ज्ञान नहीं है। वो बिहार का न इतिहास जानता है, न भूगोल जानता है, कुछ जानता ही नहीं है। ये बरसात के दिन में जब खेती का दिन चल रहा है, आदमी को हमको कागज पत्र जुगाड़ करने में 10 दिन लग गया। मेरा बेटा अमेरिका में रहता है, कैसे साइन करेगा 1 महीना के अंदर में? तो कोई व्यवहारिक है कि जबरदस्ती हम लोग पर थोप दिया। अरे कराना था तो 6 महीने का समय देता, पहले से करा लेता। ये तो एकदम कैसे होता है ना, कोई तुगलकी फरमान है चुनाव आयोग। लेकिन आपकी पार्टी से क्या मतलब? हम अपना व्यक्तिगत विचार दे रहे हैं। हमारा बेटा अमेरिका में कैसे साइन करेगा, आप ही बता दीजिए। अपना भी हम एक्सपीरियंस बता रहे हैं। पार्टी से सब हम पार्टी के साथ हम तब हैं जब वोट डालने जाएंगे। बाकी मेरा तो कुछ स्वतंत्र विचार भी है ना, ये मेरा स्वतंत्र विचार है। खिलाफ आपका बयान है ना, मुझे भी मान सकते हैं। पार्टी को खिलाफ का क्या बयान है? सच्चाई यही है। अब सच्चाई भी नहीं बोल पाए तो एमपी बने काहे के लिए हम? একটা জিনিস কিন্তু তখন বলতেই হবে, সমস্ত কিছুই যখন যে কোনো জিনিস নিয়ে একটা আলোড়ন পড়ে তখন তার একটা গুড সাইড, ব্যাড সাইড, আবার মিশ্র সাইড সব রকম থাকে। নথিপত্রের প্রশ্নে কিন্তু আমাদের দেশের নাগরিকদের অনেকেরই একটা গা ছাড়া মনোভাব আছে, খুব অর্গানাইজ নয়, অনেকে ভাবে ওভার কনফিডেন্ট, লাগবে না, কি আছে পরে গোছাবো। এই চাপে পড়ে হলেও এই সুযোগে একটা বড় অংশের মানুষ কিন্তু পার্সোনাল যেগুলো নথি সেগুলো ফাইল বন্দি করবে, জোগাড় করার চেষ্টা করবে, অর্থাৎ একটু গুছিয়ে নিতে পারবে। কিন্তু বাংলার নেতারা গুছিয়ে নিচ্ছেন অন্য অঙ্ক। সেটা কি? ইলেকশন কমিশন নির্দিষ্ট বছর অন্তর অন্তর এসআইআর করে, ইন্টেন্সিভ রিভিশন করে, এবং এই ইন্টেন্সিভ রিভিশন হওয়া প্রয়োজন, কারণ গণতন্ত্রে সবসময় রিফর্মস প্রয়োজন। Where the election commission is doing this special revision of the electoral roll at Bihar and the West Bengal, this is the most unfortunate and unconstitutional. পরিকল্পিতভাবে নতুন করে এসআইআর করার নামে এক বৃহৎ অংশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি। এখানে হলে এখানেও প্রতিবাদ হবে, ভুয়া ভোটার যদি না থাকে এখানেও প্রতিবাদ হবে। এই রাজ্যে ভোটারের সংখ্যা বৃদ্ধি সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি, ফলে এসআইআর হবে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। আমাদের রাজ্যের নেতাদের কথা শোনালাম আপনাদের, রোজ শোনাচ্ছি এই ইস্যুতে। সবাই মোটামুটি নিশ্চিত এবার স্যার বাংলায় আসছেন। তাই আমরা কালকে লিখেছিলাম একটু মজা করে, স্যার আসছেন বাংলায়। এই রাজ্যেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করবে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সেই ইঙ্গিত দিয়েই দিয়েছে। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में
40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। দেখুন, এই রাজ্যের, এটা অস্বীকার করা যায় না, সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদের মধ্যে যদি তালিকা তৈরি করতে হয় তাহলে প্রথম নামটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, এখনো সামলে চলছেন গোটা রাজনৈতিক কেরিয়ার স্প্যানে। তিনি যে কখন কোন চালে কিস্তিমাত করবেন সেটা কিন্তু বোঝা বেশ মুশকিল। 21-এর মঞ্চ থেকে আচমকাই তিনি দিয়ে বসেছেন নতুন করে আবার ভাষা আন্দোলনের ডাক। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। ভোটের জন্য আজকে বাঙালি অস্মিতা এসছে, তাদের সাংসদরা এসছে বাইরে থেকে, কেউ বিহার থেকে এসছে, কেউ দিল্লি থেকে এসছে, সব বাইরে বাইরে থেকে সাংসদরা এসছে। কেন বাঙালিদেরকে সুযোগ দেয়নি? হ্যাঁ, এটা কিন্তু বিরোধীরা যেটা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো স্পষ্ট। তার এই যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি, সেটা কিন্তু বিধানসভা ভোটের দিকে তাকিয়েই। তাই তো যে কাট অফ ডেটটা তিনি দিয়েছেন, তিনি বলছেন এই আন্দোলন শুরু হবে এখন, চলবে ভোট পর্যন্ত। ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত। শুনলেন তো, টানা ইলেকশন পর্যন্ত চলবে। তার পরের কথা উনি বলছেন না। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের জেলে ঢোকানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কারণ তারা নাকি বাংলায় কথা বলেন। অভিযোগ উড়িয়ে দেওয়ার মতো নয়। গত 19শে জুলাই থেকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন এলাকায় অন্তত এরকম কিছু নমুনা পাওয়া গেছে। জেলার 11 জন পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছে হরিয়ানা পুলিশ। আমার ছেলে আসতেছিল, আমার ছেলেকে বললো যে তুমি এগুলো নাকি থানায় পৌঁছে দিয়ে আসো। হরিয়ানায় গাড়ি চালাচ্ছিল, ও খাইতে আসছিল, তখন ওকে বলছে এদেরকে আসামিগুলো ধরছি, ওদের পৌঁছাই দিয়েছো। পৌঁছাতে যাই ওকে সব ঢুকাই দিছি, আর ছাড়িচ্ছে না। তা আমরা বাড়ি থেকে আসে প্রমাণপত্র সব কিছু দিলাম, তবু এখনো ছাড়ানো হয়নি। কি মানে কি কারণ দেখিয়ে তাকে আটকে রাখা হয়েছে? বাংলাদেশি। বাংলাদেশি? হ্যাঁ। আপনারা মানে কোথাকার নাগরিক? এখানকারই। আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি, কারণ আমাদের সঙ্গে এরকম হতে পারে সেটা বলা যাবে না। কিন্তু আমরা তো গরিব অসহায় লোক, কি করব? দেশের মধ্যে তো জমি জায়গা নাই দিয়ে আমরা করে খাবো, তাই আমরা বিদেশ যাচ্ছি একটু কাজকর্ম করে খাওয়ার জন্যে, ছেলেমেয়েদের মানুষ করার জন্য। কিন্তু এইভাবে যদি হয় তাহলে আমরা কীভাবে বাঁচবো? ওড়িশায় আটকে রাখা হয়েছিল চন্দ্রকোনার পরিযায়ী শ্রমিক হানিফ আলীকেও। কাঠের কাজ করতে গেলাম, ওখানে বাংলাদেশে বলে তুলে নিল, ওখানে তুলে নিয়ে ওরা থানায় ফানায় নিয়ে চলে গেল, নিয়ে যে আটকে দিই। পয়সা করে কিছু ছিল নি আমাদের ছাড়ানোর মতন। এবার এখানে আমাদের প্রশাসন করে সব ছাড়ি করে যোগাযোগ করে সব ছাড়িয়েছে, এবার নিজের পয়সায় আমরা ছেড়িয়ে এসছি। সে আর ভয়ে বাইরে যেতে পারেনি, কি খাবো আমরা, খেতেও পাইনি, কিছুই খেতে পাইনি, গরিব মানুষ, কিছুই নাই। যতক্ষণ আনে 4-5টা পেট, কি করে দিন চালাবে? সে তো বাইরে যেতেই পারছে না। আর এই মামলা বা এই বিষয়টা আদালতে গড়িয়েছিল। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল দাবি করেছেন। কি দাবি করেছেন দেখুন, আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি। ওড়িশার অ্যাডভোকেট জেনারেল দাবি করেছেন কোর্টে দাঁড়িয়ে বাঙালি হলেই গ্রেফতার করা হচ্ছে, এই অভিযোগ ঠিক নয়, মোটেই ঠিক নয়। কাউকেই গ্রেফতার করা হয়নি। আমাদের প্রধান বিচারপতি বাংলা থেকে এসেছেন, এখানে বাঙালি অবাঙালি বিষয় নয়, এদেশের নাগরিক কিনা সেটাই শুধুমাত্র যাচাই করা হচ্ছে। এটা ওড়িশা গভর্নমেন্ট বলছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন প্রশ্ন করেন, ওড়িশা সরকার কিসের ভিত্তিতে এদের সন্দেহ করলো? থানায় আনলেই হেনস্থা হয় না, থানায় যদি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, হ্যাঁ, তাকে এইভাবে বড় করে প্রচার করাটা রাজনৈতিক ষড়যন্ত্র। পাঞ্জাবে ও তো আপের রাজ্য, কেরালায় তো INDI এর সরকার। আমার প্রশ্ন হচ্ছে সেই রাজ্যগুলোতে হচ্ছে কেন? আর বাঙালি তিনি যদি মুসলমান হন তাহলেই মানুষের এই যে সন্দেহ,
অন্য সরকারের সন্দেহ চলে যাচ্ছে যে এরা অনুপ্রবেশকারী কিনা, এরা রোহিঙ্গা কিনা। এটা কেন? তার কারণ হচ্ছে বাঙালি, মুসলিম এবং অনুপ্রবেশকারী সমার্থক করে দিয়েছেন যিনি, তার নাম স্বয়ং মমতা ব্যানার্জি। দেখুন, বাংলার বাইরে যত বাঙালি রয়েছেন, প্রবাসী বাঙালি, সে কাজের খাতিরে যান, লেখাপড়ার খাতিরে যান, বাংলায় বললেই সবাই যে বিপন্ন সেটা বলাটা বাড়াবাড়ি, সেটা মোটেই সত্য নয়। কিন্তু কিছু ঘটনা যে উদ্বেগের মতো ঘটেছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কার্যত সেটা মেনেই নিয়েছেন বিজেপি এমপি খগেন মুর্মু। শুনুন তিনি কি বলছেন। বৈধ থাকে, তারা যদি সত্যি সত্যি এখানকার বাসিন্দা থাকেন, মালদার বাসিন্দা থাকেন, মালদার তাদের যদি বাসস্থান সব কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমার দিক থেকে অবশ্যই তার দায়িত্ব থাকতো। ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই। বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধোদয়কে আমরা ওয়েলকাম করব। যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন ওদেরই ভালো। ওরা যত কম বুঝবেন, না বুঝবেন ওদের ক্ষতি, বুঝতে পারলেই ওদের ভালো। বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভারতে ঢুকছে, তৃণমূলের হাত ধরে তারা ভারতীয় নাগরিক হিসেবে বৈধ কাগজপত্র হাতে পেয়ে যাচ্ছে। এটাই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মোদ্দা অভিযোগ। বাংলাদেশের নাগরিক এখানে রয়েছে, তৃণমূলের ভোটার, পঞ্চায়েতের প্রধান ছিল, এতদিন ধরে তারা কাজ করেছে। এরকম দেখুন কত কোথায় কোথায় লুকিয়ে আছে আমরা জানি। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে নিয়ে আসুন, সরকার করুন, দেখবেন আপনা হতেই বাংলাদেশি রোহিঙ্গা সব আপনা হতেই ছেকে সব বাংলাদেশ চলে যাবে। 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয়। এটা তো সবার কথা, প্রত্যেক ভারতীয়র কথা। এতে কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়। আমরা দেখুন এই ইস্যুতে আপনাদের সামনে প্রত্যেক দিন না, যখনই এই ইস্যু আপনাদের দেখাই, সব দিকের যুক্তিগুলো পেশ করার চেষ্টা করি। আজকেও আমরা এরকম দেখাবো, প্রমাণ দেখাচ্ছি। দেখুন, বিজেপি হাতে গরম প্রমাণ পেয়ে গেছে আজকে যে সত্যি এখানে কিন্তু বাংলাদেশি পিল করে ঢুকছে। কেরালায় রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে ঢুকে মুর্শিদাবাদে ধরা পড়ে গেল ছোটন মণ্ডল। তুমি ভারতে এসেছিলা কেন? কি কাজ করতে? হ্যাঁ, ঢালাই পরিযায়ী শ্রমিক। কোথায় যেতে কাজ করতে? কেরালা। বাংলাদেশি আর বাংলা ভাষী, পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখ্যমন্ত্রী মিলেমিশে একাকার করে দিয়েছে। তার জন্য কি হচ্ছে, সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরও বিপদ নেমে আসছে। কিন্তু আপনি যেভাবে বাংলা বাংলা করে বাইরের রাজ্যগুলোর সঙ্গে একটা বিভেদের রাজনীতি তৈরি করছেন, দূরত্বের বাতাবরণ তৈরি করছেন নিজের ভোটের বাক্সকে ঠিক রাখার জন্য, তাতে কিন্তু আগামী দিনে এখানকার পরিযায়ী শ্রমিক যারা বাইরে রোজগার করতে যাচ্ছে তাদের কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। সীমান্তবর্তী এলাকাগুলিতে যুগ যুগ ধরে কিছু বিচ্ছিন্ন দুষ্টচক্র, যুগ যুগ ধরে কিছু ব্যতিক্রমী জটিল বিষয়ে রয়েছে। সেগুলো ঠেকানোর কাজ বিএসএফ ফেল করে বলেই এই ধরনের কাজগুলো হয়। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা ত্রিপুরা, ওপাশে অসম, সব জায়গায় রয়েছে। ফলে কোনো ব্যতিক্রমী ঘটনা দিয়ে সামগ্রিকতা মূল্যায়ন হয় না। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি। আচ্ছা, সময় এবং পথ বদলালে কি মানুষের ভূমিকাও বদলে যায়? আজ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা বলছে বিজেপি, আর বিরোধী নেত্রী থাকার সময় এই কথাটাই বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর বিরুদ্ধে তার আন্দোলনটাই ছিল এইটা 2005 সালের 4 আগস্ট। এই অনুপ্রবেশ নিয়ে, অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে, তাকে বলতে না দেওয়ায় লোকসভায় স্পিকারের চেয়ার লক্ষ্য করে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই সময় তৃণমূলের একমাত্র এমপির নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুগত, যেটা বাংলা মানুষ ভুলে যাবে। আমরা 17 লক্ষ ভুয়ো ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভুয়ো ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে কেন্দ্রে সরকার গঠন হয়েছে 24 সালে,
যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে বিজেপির এমপিরা এমপি হয়েছে, তাহলে তারা সেই পদে থাকেন কি করে? তাহলে আপনারা যদি ঢালাও ভোটারকেই বাদ দিতে আরম্ভ করেন, অবৈধ বলেন, তাহলে অবৈধ ভোটার অথচ বৈধ ভোট এবং আপনি বৈধ এমপি, আপনি বৈধ প্রধানমন্ত্রী, এটা কি করে হতে পারে? বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বাংলাদেশি অনুপ্রবেশের কথা, আন্দোলন করেছিলেন এই ইস্যুতেই। তিনি তখন দায় চাপাতেন বামফ্রন্ট সরকারের ঘাড়ে। আর মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রবেশের প্রসঙ্গ উঠলেই মানে বাংলার বর্ডার দিয়ে তিনি বিএসএফ এর ঘাড়ে দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলছেন কি, এই প্রশ্নটা উঠছে। সবই খেলা, রাজনীতির খেলা, আর সময় বদলে যাওয়া। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। মুখ্যমন্ত্রী রাজনীতিকে খেলা মনে করেন বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দিন এসেছে। বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। খেলতে গেলে এবার কিন্তু ছক্কা মারার আগে হিট উইকেট হয়ে যাবে। বাংলায় রাজনীতি মানে হাতে বোমার মাল মশলা নিয়ে চলতেই হবে আপনাকে, যদি ঠিকঠাক রাজনীতি করতে চান। এটাই এখন রুল। শাসক বিরোধী সব পক্ষই এই নিয়মে বিশ্বাসী, শাসক অবশ্য একটু বেশি। তবে কেউ যদি নিজের ঘরে বোমা চড়ে তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো? সোজা কথায় বিদ্রোহ। এখানে বিদ্রোহের নাম হচ্ছে বোমা, মানে বোমা আসলে বিদ্রোহ বোঝাতে বলছি। যেটা ঠিক করেছেন হুমায়ুন কবির। এতদিন বলবো করছিলেন, এবার বলেই ফেললেন। ভরতপুরের তৃণমূল বিধায়ক, বারবার বিতর্কের আর এক নাম। কতবার দলের নেতৃত্বের কাছে বকাঝকা খেয়েছেন, একবার শোকজ হয়ে গেছিল, একাধিকবার সম্ভবত শোকজও করা হয়েছিল, ক্ষমা চেয়েছেন। মুখ বন্ধ রাখো হুমায়ুন, এই কথা বলো না। তিনি শোনার পাত্র নন, তার মুখে তালা দিতে পারে ব্রহ্মাণ্ডে কেউ নেই। আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। হুমায়ুন কবিরের নতুন হুঙ্কার বাংলার ভোট বাজারে, এটা একটা চমক তো বটেই, অন্তত ঘোষণাটাও চমক। এর আগেও দলকে বহুবার তিনি বিড়ম্বনায় ফেলেছেন। এবার কি তাহলে সব মাত্রা ছাড়িয়ে যাওয়ার পালা? দলই ছেড়ে দিচ্ছেন হুমায়ুন কবির, অন্তত তিনি যা বলছেন তাই তো হয়। তৃণমূলে থেকে তো নতুন দল গড়া সম্ভব নয়। তারপর নতুন একটা দল গড়ে তরতরিয়ে 26-এর ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন বলছেন, অন্তত তেমনটাই। সেই সঙ্গে একথাও জানিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নাকি তার কোনো ক্ষোভ নেই। এটা কেমন কথা হলো হুমায়ুন সাহেব? যত রাগ সব জেলা নেতৃত্বের ওপর, সেখানে তার কোনো গুরুত্বই নেই। আগেও বহুবার বলেছেন, এবার সেই গুরুত্ব ছিনিয়ে নিতেই কি এমন চরম পদক্ষেপ? এই ফিয়াদ হাকিম, এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে, তারা ওদের জমিদারি মনে করে। আমি মনে করি আমার বিরোধিতা করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা। সর্বোচ্চ নেতৃত্বকে বলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, তাহলে আমি ক্লান্ত হয়ে গেছি। তা আমি দেখি আমার হারানোর কিছু নেই। ক্লান্তি আমার, ক্ষমা করো প্রভু, বলছেন হুমায়ুন। 15ই আগস্টের একটা ডেডলাইন দিয়েছেন হুমায়ুন কবির, তারপর তিনি স্বাধীন হয়ে যাবেন। ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট। দলের পথ চলা শুরু করবে নতুন দল, এটা ঘোষিত সিদ্ধান্ত। সময় বলবে শেষ পর্যন্ত তিনি কি করেন। তিনি কি শুধু ফোঁস করবেন, নাকি ছোবল দেওয়ার হিম্মত তার আছে? দলকে অস্বস্তিতে ফেলা যিনি অভ্যেস বানিয়ে ফেলেছেন, তিনি কি আর এত সহজে সেই পথ ছাড়তে পারেন? হুমায়ুন কবিরও পারলেন না। তৃণমূল ছেড়ে নতুন দল গড়ার ঘোষণা করায় বিদ্রোহের ঢাকে কাঠি পড়েই গেছে, কিন্তু লক্ষ্য পূরণ কি এত সহজ হবে? দীর্ঘদিন ধরে ঘরে অবহেলার শিকার তিনি। আর সহ্য করতে না পেরেই এমন সিদ্ধান্ত, দাবি হুমায়ুনের। এই দলে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অত্যন্ত স্নেহ করেন। এখন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আমার কোনো অভিযোগ নেই, বা তিনারাও আমাকে যথেষ্ট গুরুত্ব দেন। দলনেত্রী, দলের সেকেন্ড ইন কমান্ড সবাই গুরুত্ব দেন। তবু স্রেফ জেলার নেতাদের কাছে গুরুত্বহীন বলে দলকেই দুচ্ছাই করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার যুক্তি অন্তত এটাই, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ, যেসব জায়গাকে ভিত করে তিনি লড়াইয়ের ময়দানে নামবেন বলে ঘোষণা করেছেন।
তাতে একটা জিনিস কমন, এই সমস্ত এলাকা মূলত সংখ্যালঘু প্রধান। অর্থাৎ এটা স্পষ্ট হুমায়ুন কবিরের টার্গেট ভোট কোনটা। অথচ বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে, একথা বিরোধীরা পর্যন্ত বারবার বলেন। তাহলে হুমায়ুন কবিরের দৌড় কি এত দূর যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুটছেন 26-এ? দলনেত্রীর গুরুত্ব কমানোই কি তার লক্ষ্য? ঘুরছে এই প্রশ্নগুলো। ফিরহাদ হাকিম, খলিলুর রহমান, অপূর্ব সরকারের নাম করে নিশানা করছেন হুমায়ুন কবির, কিন্তু নাম না করে কি নেত্রীকে শিক্ষা দিতে নেমেছেন? প্রবাদ বাক্য আছে যে মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদ আমরা আছি, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH